আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। বাংলা পাসওয়ার্ডে সবাইকে স্বাগত। আজকে আমি মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা ব্যাকরণ। বিশেষ করে ক্লাস 6, 7, 8, 9, 10 সব ক্লাসের জন্যই ব্যাকরণের যে প্রাথমিক বিষয়গুলো আমাদের লাগে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। অনেকের এই বিষয়গুলো জানা থাকে না বলে পরবর্তী সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা প্রথমে আজকে জানব যে ব্যাকরণ বানান কি আর উচ্চারণ কি। তো দেখো, অনেক সময় আমরা যে বানানটা ভুল করি তার মূল কারণ উচ্চারণগত ভুল। যেমন দেখো, আমরা অনেক সময় ব্যাকরণকে বলি ব্যাকরণ, আসল শব্দ হচ্ছে ব্যাকরণ। দেখো আমি লিখছি বজ্র ফেলা আকার ক র মূর্ধন্য ব্যাকরণ, কিন্তু আমরা এটা না বলে ফেলি ব্যাকরণ। কি বলি না? ব্যাকরণ। বজ্র ফেলা আকার কয়াকার র মূর্ধন্য, বা অনেক সময় এই মূর্ধন্যের জায়গায় দন্তন্য দিয়ে ফেলি। তাহলে প্রথমত হচ্ছে এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে ভুল। কোন জায়গা থেকে ভুল? প্রথমত হচ্ছে এই জায়গা থেকে ভুল। এখানে কয়াকারটা কখনোই হবে না, হবে বজ্র ফেলা আকার ক র মূর্ধন্য। এবার দেখো, অনেক সময় আমরা মূর্ধন্য না লিখে ফেলি দন্তন্য। তাহলে কেন মূর্ধন্য হবে আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। সাধারণত রি, র আর মূর্ধন্য স, যাকে আমরা সবাই বলবো না, বেশিরভাগ স্টুডেন্টের মুখে শুনি যে পেট কাটা মূর্ধন্য স, এরপরে সাধারণত হয় মূর্ধন্য, এরপরে সাধারণত মূর্ধন্য হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রয়ের পরে কি হবে? মূর্ধন্য হবে, এই দন্তন্য কিন্তু হবে না। যেমন ঋণ, রি পরে হয় মূর্ধন্য, দেখো ঋণ। আবার রয়ের পরে মূর্ধন্য হয়, যেমন ধরো লিখছি রণজিৎ। আবার দেখো মূর্ধন্য স, সম্ভাষণ দন্তস্ব ময় ভয়ে আকার মূর্ধন্য স মূর্ধন্য। দেখো তিনটের ক্ষেত্রে রির পরে হচ্ছে মূর্ধন্য, রয়ের পরে হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্যের পরে হচ্ছে মূর্ধন্য। কিন্তু কোনো সময় আমরা দেখি যে রয়ের পরে দন্তন্য হয়। তাহলে কোন ক্ষেত্রে রয়ের পরে দন্তন্য হয় আমি সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। যেমন ধরো, আমি এটা মুছে দিই। যেমন ধরো আপনি বইটি ধরুন, আপনি বইটি ধরুন, ধ রয়স্য দন্তন্য। এখানে তো আবার রয়ের পরে দন্তন্য হচ্ছে। তাহলে কারণ কি? কারণ হচ্ছে অনেক সময় যদি পদটা ক্রিয়াপদ হয়, এই পদটা কি ক্রিয়াপদ, সেই হিসাবে রয়ের পরে কি হবে? দন্তন্য হবে। পদটা ক্রিয়াপদ হলে সাধারণত রয়ের পরে দন্তন্য হয়। ঠিক আছে? মারুন, ধরুন, সব রয়ের পরে কিন্তু দন্তন্য হবে। তাহলে আমরা এবার জানি যে ব্যাকরণ কাকে বলে। অনেক সময় আমরা
ব্যাকরণের অনেক বিষয়গুলো পড়ি বা জানি, যেমন ধরো বর্ণ, অক্ষর, শব্দ, পদ, বিভক্তি, ধাতু, এইগুলো সব ব্যাকরণের অংশ। কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাকরণ কাকে বলে সেটাই আমাদের জানা থাকে না বা আমরা জানি না। তো প্রথমত ভাষা শিক্ষার শাস্ত্রকে ব্যাকরণ বলে। ভাষা শিক্ষার শাস্ত্রকে ব্যাকরণ বলে, অর্থাৎ যে শাস্ত্র পড়লে বা পাঠ করলে আমরা ভাষা শিখতে পারি। তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে? দেখো, তাহলে আমি 1 নম্বরে লিখি বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ কাকে বলে? 1 নম্বরে লিখছি বাংলা ব্যাকরণ কাকে বলে। তোমরা যেটা করবে, যখন ভিডিওটা দেখবে, চেষ্টা করবে যে একটা খাতা এবং পেন নিয়ে আলাদা জায়গায় একটু নোট করে রাখতে। ব্যাকরণ খাতা করে হেডলাইন করবে এবং সেখানে এই বিষয়গুলো একটু নোট করে রাখবে, তাহলে সহজেই মনে থাকবে বা পরে দেখতে পাবে। তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে? যে বই পড়লে বাংলা ভাষা শুদ্ধভাবে, এটা কিন্তু আমাদের জানতেই হবে, শুদ্ধভাবে পড়তে, বলতে ও লিখতে পারি তাকে বাংলা ব্যাকরণ, তাকে বাংলা ব্যাকরণ বলে। আশা করি বুঝতে অসুবিধা থাকলো না যে বাংলা ব্যাকরণ কাকে বলে। এবার আমি যে বিষয়ে আসবো সেটা হচ্ছে বাকযন্ত্র। তাহলে আমি এটা মুছে দিলাম, তোমরা একটু খাতায় লিখে নিও। আমি এটা মুছে দিয়ে লিখছি ব্যাকরণের অংশ বাক। 2 নম্বরে বাকযন্ত্র বলতে কি বোঝো? তাহলে এই বাক থেকে বাক শব্দটা এসেছে। বাক মানে হচ্ছে কথা, তো বাকযন্ত্র মানে হচ্ছে কথা বলার যন্ত্র। তো যার সাহায্য নিয়ে বা যার সাহায্যে আমরা কথা বলি। তো যেমন ধরো, সহজ করে বোঝালে, ধরো আমরা অনেক সময় বাচ্চাদের বাঁশি বাজাতে দেখি। তো বাঁশির মধ্যে দেখবে একটা ছোট বল দেওয়া থাকে, সেই যখন ফু দেওয়া হয় সেই বলটা নড়ে এবং যার ফলে একটা আওয়াজ বেরোয়। ঠিক তেমনি আমরা যখন কথা বলি, আমাদের মুখ বিবর বা মুখ গহ্বর বা মুখের মধ্যে জিভটা কিন্তু ঠিক নড়াচড়া করে। শুধু জিভ নয়, জিভ ছাড়াও আরো অনেক কিছু বিষয় আছে, আমি সেগুলো বলছি। অর্থাৎ আমাদের মুখ বিবরের অন্তর্গত কণ্ঠ, মূর্ধা, দন্ত, জিহ্বা, ওষ্ঠ প্রভৃতি যন্ত্রকে
প্রভৃতি অঙ্গগুলিকে প্রভৃতি অঙ্গগুলিকে এক কথায় বাকযন্ত্র বলে। বাকযন্ত্র অর্থাৎ কথা বলার যন্ত্র বা আমরা উচ্চারণ করি তার যন্ত্র। তো এবার আমরা 3 নম্বরে জানবো যে ধ্বনি বলতে কি বুঝি। দেখো মজার বিষয়, ধ্বনি কিন্তু অন্তত 4 রকম ধ্বনি আছে, মানে বানান। আমি দেখি, তারপরে আমি ব্যাকরণের ধ্বনি বিষয়ে আসছি। প্রথমে দেখো আসছে ধ্বনি, ধয়ে বয় দন্ত নয় আসছে। ধ্বনি বলতে কি বোঝো বা ধ্বনি কাকে বলে? তাহলে এটা হচ্ছে ব্যাকরণের ধ্বনি। তাহলে এই ধ্বনি হচ্ছে ধয়ে বয়ে দন্ত নয় হচ্ছে। এই ধ্বনি মানে আমরা বলতে পারি আওয়াজ, আওয়াজ বা SOUND সাউন্ড। 2 নম্বরে দেখো ধ্বনি, ধ দন্ত নয় হস্যি। এই ধ্বনি মানে হচ্ছে কিন্তু মেয়ে, বালিকা বা কন্যা। দেখো তোমরা অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে বাচ্চাদের একটা গান শোনো, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচত দেখি। তাহলে এখানে সেই চাঁদের মতো বদন বা মুখ, সেরকম মেয়েকে বলছে সোহাগ চাঁদ বদনী ধ্বনি। এই ধ্বনি মানে হচ্ছে মেয়ে। আরেকটা আছে ধ দন্ত নয় দীর্ঘি। ধ্বনি মানে হচ্ছে এখানে বড়লোক বা ধনী ব্যক্তি, যেটা আমরা বলি। আর একটা আছে আমি সেটাকে ধয়কার দন্ত নয়। অনেক যারা ক্রিকেট প্রেমী মানুষ আছে, অনেকের আবেগের নাম, ভালোবাসার নাম হচ্ছে ধোনি। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি। তাহলে দেখো এখানে 4টে ধ্বনি শব্দের উচ্চারণ এক, বানান কিন্তু 4টেরই আলাদা, এবং বানান আলাদা হওয়ার কারণে অর্থগুলো সব হচ্ছে আলাদা। বোঝা গেল? এবার আমি আসবো এই ব্যাকরণের ধ্বনি। তাহলে দেখা যাক ধ্বনি কাকে বলে বা ধ্বনি বলতে কি বুঝি। অর্থাৎ ভাষার অবিভাজ্য ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। তাহলে ব্যাকরণে ভাষার অবিভাজ্য ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। এবার আমাদের জানতে হবে যে বর্ণ বলতে আমরা কি বুঝি। বাকযন্ত্রটা মুছে দিই। ধ্বনির পরে আসে হচ্ছে বর্ণ, অর্থাৎ ব মূর্ধন্য নয় রেখা বর্ণ। বর্ণ কাকে বলে? দেখো এখানে কিন্তু বর্ণ বানান ব দন্ত ন রেফ হচ্ছে না, কি হচ্ছে ব মূর্ধন্য রেফ। তার কারণ দেখো, উচ্চারণ করো ব যোগ অ যোগ র যোগ ন যোগ অ বর্ণ। তো এখানে র আসছে, র এর পরে কি আসে অন্ত মূর্ধন্য হয়। তাহলে এখানে বর্ণ বানান হবে, এই কারণে মূর্ধন্য। তবে বর্ণ কাকে বলে?
ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এবার উদাহরণ দেওয়া যাক, যেমন ধরো, যেমন অ, আ, হস্যই, দীর্ঘই ইত্যাদি। অর্থাৎ যতক্ষণ না ধ্বনিকে আমি একটা রূপ দিচ্ছি, মুখে উচ্চারণ করা বিষয়টাকে একটা শরীর বা গঠন দিচ্ছি, তখন কিন্তু বর্ণ হবে না। তাহলে এবার আমাদের প্রশ্ন হতে পারে, বা প্রশ্ন কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারে, পরীক্ষাতে আসতে পারে, যে ধ্বনি আর বর্ণের পার্থক্য কোথায়। তাহলে দেখি ধ্বনি আর বর্ণের পার্থক্য কোথায়। তাহলে যদি আমি বলি যে এদিকে লিখলাম ধ্বনি আর এদিকে লিখলাম বর্ণ, তাহলে এখন লিখতে পারি ধ্বনি শ্রুতিগ্রাহ্য। ধ্বনি শুধুমাত্র আমরা কানে শুনতে পাই, আর বর্ণ হচ্ছে বর্ণ দৃষ্টিগ্রাহ্য, অর্থাৎ বর্ণ আমরা চোখে দেখতে পাই। যদি বলি অ, এটা কিন্তু আমি মুখে উচ্চারণ করছি কিন্তু দেখতে পাচ্ছি না, তাই অ হচ্ছে অবশ্যই ধ্বনি। তো যখন আমি খাতায় লিখব, তার একটা রূপ, তার একটা চেহারা, তার একটা শরীর, তার একটা গঠন, তার একটা অবয়ব যখন আমরা পাবো, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে বর্ণ। দুই, আরেকটা বলতে পারি ধ্বনির আকার, আর এখানে বলতে পারি বর্ণের আকার আছে, অর্থাৎ বর্ণকে চোখে দেখা যায়, তার একটা রূপ বা আকার আছে। মূলত এটাই মনে রেখো ধ্বনি আর বর্ণের পার্থক্য। এবার তাহলে এটা অবশ্যই লিখে নিও খাতায় একটা জায়গায়। এবার আমরা চলে আসবো ধ্বনি বর্ণ, এবার আসবো আমরা অক্ষর। অনেকেই আমি দেখি তারা মনে করে যে বর্ণ আর অক্ষর একই জিনিস। এবার আমরা দেখি যে বর্ণ আর অক্ষর এক জিনিস কি না আলাদা। তবে অক্ষর, অক্ষর কাকে বলে? অক্ষর কাকে বলে? ঠিক আছে, বলে আগে লিখে দিই সংজ্ঞাটা। একটি শব্দের যতটুকু অংশ একবারে সহজে উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। বলছে একটি শব্দের যতটুকু অংশ একবারে সহজে উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। কেমন? উদাহরণ দিয়ে দেখো বোঝাই। যেমন ধরো, যেমন প্রভাত, একে যদি আমরা ভাঙি দুটো আমরা অংশ পাবো, পার্ট পাবো। একটা হচ্ছে প্র যোগ ভাত। তাহলে বলতে পারি যে প্রভাত শব্দে দুটি অক্ষর আছে। এখানে
দুটি অক্ষর আছে। অর্থাৎ প্রভাত শব্দে অক্ষর আছে দুটো, তাই কারণ একে দুটো অংশে ভাগ করা যায়, প্র আর ভাত। এবার তাহলে প্রভাতকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি হবে? প যোগ র যোগ ভ যোগ আ যোগ ত যোগ অ। অটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, এই কারণে আমরা দেখো প্রভাত বলি না, আমরা হচ্ছে প্রভাত, তয়ে আমরা থেমে যাচ্ছি, এই জায়গায় থেমে যাচ্ছি। কিন্তু ত হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর আমরা জানি ব্যঞ্জন বর্ণ কখনোই সে একাকে উচ্চারিত হতে পারে না, তার স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন হয়। তাই স্বাভাবিক কারণে এখানে তোমার তয়ের সঙ্গে অ আছে। তাহলে দেখো প্রভাত শব্দের বর্ণ হলো 1 2 3 4 5 6। তাহলে প্রভাত শব্দে বর্ণ আছে 6টি, আর অক্ষর কটা? এখানে দুটি। একই শব্দে অক্ষর হচ্ছে দুটো, বর্ণ হচ্ছে 6টি। তো আশা করি এই যে প্রাথমিক যে বিষয়গুলো ব্যাকরণের, এটা তোমরা সহজে বুঝতে পারলে। এরপরেও যদি কখনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর কেমন লাগবে সেটাও জানিও, যে তোমরা শিখতে পারছো কিনা। আমার তোমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাকরণটাকে শেখানো। অনেকের একটা ধারণা আছে ব্যাকরণ কঠিন, ব্যাকরণ মাথায় ঢোকে না, ব্যাকরণ বুঝতে পারি না, মনে থাকে না, ঠিক আছে, নিরস। তো আমি চেষ্টা করব সেই নিরসটাকে সরস করে, সহজ করে, সরল করে তোমাদের সামনে উপস্থাপন করতে। তো যেটুকু আমি আজকে বললাম বিষয়গুলো, ব্যাকরণ কাকে বলে, বানান কি হবে, বাকযন্ত্র কি, ধ্বনি কি, বর্ণ কি, আর অক্ষর কি। অবশ্যই এই কটা পার্ট তোমরা দেখো, আর যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমার যারা বন্ধু বান্ধব আছে, যারা ইন্টারেস্টেড, উৎসাহী একটু শিখতে, ব্যাপারটা জানতে, তাহলে অবশ্যই বলো, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে।